তবে কেউ কিচ্ছু বলার সাহস পায় না আহনাফকে। মোটামুটি সবাই চেনে আহনাফ ওয়াহিদকে। তার রাগ সম্পর্কেও সবার ধারণা আছে, তাই অহেতুক ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য চুপ থাকাকে শ্রেয় মনে করে সবাই। আহনাফ ওয়ালেট থেকে টাকা বের করে টেবিলে ছুঁড়ে বেরিয়ে যায় বার থেকে। ঝড়ের গতিতে ড্রাইভ করছে আহনাফ। এই মুহূর্তে আহনাফের কোনো হুঁশ নেই। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে আহনাফের আশপাশের সবকিছু ঝাপসা লাগছে। সমস্ত মস্তিষ্ক জুড়ে অদিতির চিন্তা ঘুরপাক খাচ্ছে। অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে সে। বাসায় গিয়ে আবার অদিতির বিরহে পড়তে হবে তাকে। আপাতত জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না আহনাফ। বারবার অদিতির রেখে যাওয়া চিরকুটের কথা মনে পড়ছে তার। অদিতির কোনো ক্ষতি হলে আহনাফও শেষ করে দিবে নিজেকে। প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। আহনাফ এখনো বাড়ি ফিরছে না দেখে আজমেরি ওয়াহিদ দুশ্চিন্তায় ব্যাকুল হয়ে আছেন। আলভি ডিভানে বসে দায়সারা কণ্ঠে বলে, জাস্ট চিল মামি। প্রায় প্রতিদিনই তো তোমার ছেলে লেট করে বাড়ি ফিরে। নিজের প্রিয়তম স্ত্রীকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে হয়তো। আজমেরি ওয়াহিদ উৎকণ্ঠিত স্বরে বললেন, অনেক বেশি হয়ে গেছে আলভি। ছেলেটা আজ বাসায় ফিরে এলে ওকে আমি সবকিছু বলে দিব। এভাবে আর চলতে দেওয়া যাবে না। আলভি চিপসের প্যাকেট হাতে নিয়ে চিপস খেতে খেতে বলে, আচ্ছা ঠিক আছে, বলে দিও। এমনিতেও যেটা আমরা চেয়েছি সেটা তো হয়ে গিয়েছে। আহনাফ ব্রো প্রেস কনফারেন্স ডেকে অদিতি ভাবিকে স্বীকার করে নিয়েছে। এখন বলে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রো সব জানার পর আমাকে আস্ত রাখবে তো? আজমেরি ওয়াহিদ দুষ্টুমি করে বললেন, তোর তো খবর আছে আলভি। আলভি আতঙ্কিত হবার ভান ধরে। আজমেরি ওয়াহিদ আলভির কান মুলে দিয়ে বলে, অনেক হয়েছে দুষ্টুমি, এবার একটু খোঁজ নিয়ে দেখো তো ছেলেটা কই বসে আছে। আলভি উঠে ডিভানে পরে থাকা জ্যাকেট গায়ে দিয়ে বলে, তোমার গুণধর ছেলেকে এক্ষুনি খুঁজে নিয়ে আসছি আমি। নো টেনশন, ডু ফুর্তি। তখনই আলভির নাম্বারে একটি আননোন নাম্বার থেকে কল আসে। আলভি একটু অবাক হয়ে কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আপনি আহনাফ ওয়াহিদের কি হন? আমি ওনার মামাতো ভাই। কেন, কি হয়েছে? ইজ এভরিথিং ওকে? আপনার ভাইয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রিঙ্কস করে ড্রাইভ করছিলেন উনি। ওনাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। তাড়াতাড়ি আসুন। আলভি আতঙ্কিত হয়ে ফোন রেখে আজমেরি ওয়াহিদের দিকে চেয়ে অস্থির কণ্ঠে বলে, মামি, আহনাফ ব্রোয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরে আহনাফের। আহনাফের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। বাম হাতের হাড় ভেঙে গেছে। মাত্রাতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে মাথাটা এখনও ভার ভার লাগছে আহনাফের। আহনাফের জ্ঞান ফেরার কথা শোনার সাথে সাথেই আহনাফের বাবা মা অস্থির হয়ে ছুটে আসেন আহনাফের কাছে। আজমেরি ওয়াহিদ ছেলেকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেন। আহনাফ মৃদুস্বরে বলে, আমি এখন ঠিক আছি মা, তুমি দুশ্চিন্তা করো না। আলভি হসপিটালের দরজার সামনে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। আহনাফ উঠে বসার চেষ্টা করে বলতে থাকে, আলভি, অদিতির কোনো খোঁজ পেলি? আলভির সাথে সাথে এগিয়ে এসে আহনাফকে বেডে হেলান দিয়ে বসতে সাহায্য করে। তারপর চোখ মুখ নিচু করে তাকিয়ে থাকে মেঝের টাইলসের দিকে। আজমেরি ওয়াহিদ এইবার নিজেকে খানিকটা শান্ত করে চোখ মুছে বললেন, আমাদের ক্ষমা করে দাও বাবা আহনাফ। অদিতির ব্যাপারটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি আমার করতে দেওয়া উচিত হয়নি। অদিতির কথা শুনে অস্থিরতায় আহনাফের বুকের ভেতরটা অজানা আতঙ্কে আবার ধরফর করতে থাকে। আহনাফ উতলা হয়ে জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছ তুমি মা? 1 মিনিট, অদিতির কোনো খোঁজ পেয়েছো তোমরা? অদিতি ঠিক আছে না? বেঁচে আছে না? কোথায় সে? আহনাফ ব্রো, প্লিজ কুল ডাউন, আমি সব বলছি তোমাকে। এই কথা বলে আলভি আহনাফের থেকে কয়েক কদম পিছিয়ে দাঁড়ায়। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে আছে আলভির দিকে। আলভি মিনমিনে আওয়াজে বলে, আসলে ব্রো, তুমি মিষ্টি ভাবিকে কারো সামনে স্বীকার করতে চাচ্ছিলে না দেখে তোমাকে শায়েস্তা করার জন্য আমি আর প্রিয়তা মিলে ভাবিকে এতদিন লুকিয়ে রেখেছিলাম, যাতে তুমি ভাবির মূল্য বুঝতে পারো। আলভির কথা কর্ণকুহরে পৌঁছাতে আহনাফ যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিস্ময়ে হতবিহ্বল হয়ে চেয়ে রইল আলভির দিকে। সমস্ত ঘটনাবলী বুঝতে পেরে আহনাফের মস্তিষ্ক জ্বলন্ত লাফায় টকবক করে উঠল। আলভির দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আহনাফ চেঁচিয়ে উঠল, আলভির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে এতদিন ধরে এই বদমাইশি করার? অকস্মাৎ আহনাফের গর্জনে ভয় কেঁপে উঠল আলভি। আলভি পালানোর জন্য দৌড় দিতে যাবে, তার আগেই আহনাফ তার হাতে থাকা ক্যানুলা খুলে বেড থেকে নেমে খপ করে আলভির ঘাট চেপে ধরল। ব্রো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আই এম সো সরি ব্রো। আহনাফ রাগে কাঁপতে কাঁপতে আলভিকে কয়েকটা গালি দিয়ে এলোপাতারি মারা শুরু করলো। রাস্কেল, তোকে আমি ফুটন্ত গরম পানিতে চুবাবো শালা। কত বড় সাহস তোর! তুই আমার অদিতিকে আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিস। তোকে তো আমি... আহনাফ, বাবা, মাথা ঠান্ডা কর। আলভি একা দোষী না, তোর বাবা আর আমিও সবটা জানতাম। আজমেরি ওয়াহিদের কথা শুনে আহনাফ বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে তার বাবা মায়ের দিকে। আলভি যেন হাঁপ ছেড়ে বাঁচে। তোমরা কেন করলে আমার সাথে এরকম? দুশ্চিন্তায় আমার কতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল সেটা জেনেও তোমরা এতদিন চুপ করেছিলে। আহনাফের বাবা আশরাফ ওয়াহিদ গম্ভীর স্বরে বললেন, এই কাজ না করলে তুমি নিজের করা অন্যায়গুলো কখনোই উপলব্ধি করতে পারতে না। আহনাফ রাগে চিৎকার করে বলে, আমি সেই দিন অফিস থেকে ফেরার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম অদিতিকে আমি সবার সামনে স্বীকার করে নিব, কিন্তু তোমরা সবকিছু এলোমেলো করে দিলে বাবা। আহনাফ এবার এক হাত দিয়ে আলভির কলার চেপে ধরে ক্ষিপ্ত স্বরে বলে, আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার স্পর্ধা করার সাহস কি করে
হয় তোর? কত বড় কলিজা তোর? কোথায় আমার অদিতি? কোথায় রেখেছিস ওকে? আজমেরী ওয়াহিদ উৎকণ্ঠিত স্বরে বললেন, তোর দুশ্চিন্তায় আমরা অদিতিকে তোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানানোর কথা ভুলে গেছি। আলভি, যা তাড়াতাড়ি অদিতিকে নিয়ে আয়। এক পাও আগাবি না রাস্কেল, আমার বউকে আমি গিয়ে নিয়ে আসবো। তোমাদের কাউকে আর আমার কথা ভাবতে হবে না। আহনাফ তাড়াহুড়ো করে কাপড় পাল্টে অদিতিকে আনার জন্য বেরিয়ে যায়। আজমেরী ওয়াহিদ আহনাফকে অবস্থায় আটকানোর অনেক চেষ্টা করেন, কিন্তু আহনাফ কারো কথায় কোনো পাত্তা না দিয়ে বেরিয়ে যায়। আলভিও আহনাফের পেছে পেছে অপরাধীর ন্যায় চলতে থাকে। আলভি ভয়ে ভয়ে ড্রাইভ করছে আর আহনাফের দিকে আর চোখে তাকাচ্ছে। এই মুহূর্তে মুখ দিয়ে কোনো রকম কথা বের করার সাহস আলভি পাচ্ছে না। আহনাফ রাগে দাঁতে দাঁত বসে আছে। কিভাবে পারলো অদিতি তাকে এতটা কষ্ট দিতে? সবকিছুর হিসাব নেবে আজ আহনাফ অদিতির কাছ থেকে। আহনাফ আনমনে বলতে থাকে, একবার কাছে পেয়ে নেই তোমাকে অদিতি, তারপর আমার কাছ থেকে প্রতিদিন পালিয়ে থাকার মজা বুঝাবো। আলভি আর আহনাফ সরাসরি ফ্ল্যাটে পৌঁছে যায়। আহনাফ অস্থির হয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে অদিতিকে ডাকতে থাকে, অদিতি কোথায় তুমি? আর লুকিয়ে লাভ নেই, আমি সব জেনে গেছি, বেরিয়ে এসো। অনেকক্ষণ অদিতিকে ডাকার পরও অদিতির কোনো সারা শব্দ না পেয়ে আলভি আর আহনাফ এবার পুরো ফ্ল্যাটের আনাচে কানাচে অদিতিকে খুঁজতে থাকে। অদিতিকে খুঁজে না পেয়ে আহনাফ রাগে অগ্নিশর্মা হয়ে আলভির কলার চেপে চিৎকার করে বলে, আলভির বাচ্চা, আমার অদিতি কোথায়? কোথায় রেখেছিস ওকে? আলভি এইবার নিজেও চিন্তিত স্বরে বলে, ব্রো, আমি নিজেও জানি না, দাঁড়াও আমি প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করছি। আলভির সাথে সাথে প্রিয়তাকে ফোন করে জিজ্ঞেস করে, প্রিয়তা, অদিতি ভাবি কোথায়? প্রিয়তা ওপাশ থেকে অবাক কণ্ঠে শোধায়, কেন, অদিতি আবার কোথায় থাকবে? ফ্ল্যাটেই আছে হয়তো। প্রিয়তা, ভাবিকে আমি আর ব্রো পুরো ফ্ল্যাটে খুঁজেছি, ভাবি কোথাও নেই। আর তোমাকে আমি বলেছিলাম না ভাবির সাথে থাকতে? কি বলছো তুমি আলভি? আমি তো আজ রাতে বাসায় এসেছি, মা বারবার কল করেছিল দেখে। অদিতিকেও আমি সাবধান করে গেছি একা কোথাও বের না হতে। আলভি আর প্রিয়তার কথোপকথন শুনে আহনাফের মনে আবার দুশ্চিন্তা সে ভর করতে থাকে। এই তো কিছুক্ষণ আগে অদিতির সন্ধান পাওয়ার সাথে সাথেই শান্ত হয়ে উঠেছিল আহনাফের গুমড়ে মরা অশান্ত মন, অথচ আবার হুট করে উধাও হয়ে গিয়ে আহনাফকে আবারও দুশ্চিন্তায় পাগল করে দিল অদিতি। আহনাফ রাগে আলভির হাত থেকে ফোন ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, রাস্কেল, অদিতি তোর দায়িত্বে ছিল, এই খেয়াল রেখেছিস তুই এতদিন? আমার অদিতির গায়ে একটা আঁচড়ে যদি লাগে আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। আহনাফ কথাগুলো বলে হুড়মুড় করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। গাড়িতে সজোরে লাথি মেরে চিৎকার করে ওঠে আহনাফ। হৃদয়ের আবার সেই অশান্তি আর আতঙ্ক শুরু হয়েছে তার। মাথাটাও ব্যথায় ফেটে যাচ্ছে আহনাফের। আহনাফ সজোরে মাথা চেপে ধরে অস্থির কণ্ঠে বলতে থাকে, আবার কোথায় চলে গেলে তুমি জান বাচ্চা? আমাকে পাগল না করতে পারলে তোমার শান্তি হবে না। আলভি আহনাফের সামনে এগিয়ে আসতেই আহনাফ অস্থির কণ্ঠে শুধালো, অদিতিকে কোনো ফোন কিনে দিসনি যোগাযোগ করার জন্য? না ব্রো, অদিতি ভাবি তো তার ফোন তোমার বাসাতেই ফেলে রেখে এসেছিল। আমারও আর যোগাযোগ করার জন্য ভাবিকে কোনো ফোন কিনে দেওয়ার কথা মনে ছিল না। গর্ধব কোথাকার, এখন কিভাবে খুঁজবো আমি আমার অদিতিকে? আলভি অসহায় মুখ করে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আহনাফ আর আলভি ফ্ল্যাটের আশেপাশে অদিতির খোঁজ করার চেষ্টা করছে। তখনই আহনাফের ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আহনাফ কল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে উদ্ভট কণ্ঠে একজন বলে ওঠে, আপনি কি আহনাফ ওয়াহিদ? হ্যাঁ, আমি আহনাফ। শুনুন মিস্টার আহনাফ ওয়াহিদ, আপনার স্ত্রী অদিতি আমাদের কাছে আছে। নিজের স্ত্রীকে যদি ফিরে পেতে চান তাহলে আমাদের আস্তানায় আপনাকে লাখখানেক টাকা নিয়ে আসতে হবে। বেশি চালাকি করে পুলিশ ডাকার চেষ্টা করলে কিন্তু নিজের স্ত্রীকে আর জীবিত ফিরে পাবেন না। কথাগুলো শুনে আহনাফ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, হু দ্য হেল আর ইউ? আর আমার স্ত্রী কোথায় আছে? আমি ওর সাথে কথা বলবো। আগন্তুক লোকগুলো আহনাফের মোবাইলে অদিতির একটি ভিডিও সেন্ড করলো। অদিতির হাত পা বেঁধে তাকে একটা চেয়ারের সাথে আটকে রাখা হয়েছে। অদিতির চোখ থেকে অশ্রুজল গড়িয়ে পড়ছে। ভিডিও ফুটেজটি দেখার সাথে সাথে অস্থিরতায় কেঁপে ওঠে আহনাফের হৃদয়। আহনাফ সাথে সাথে কিছুক্ষণ আগে আসা আননোন নাম্বারে কল করে অস্থির কণ্ঠে বলে, আমার স্ত্রীর কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, তোমাদের যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার স্ত্রীর গায়ে যেন একটা আচরণ না লাগে। ওপাশ থেকে লোকগুলো উদ্ভট হাসি দিয়ে বলল, ঠিক আছে স্যার, কালকে সকালের মধ্যে টাকা নিয়ে আমাদের আস্তানায় চলে আসেন, আর বেশি চালাকি করার চেষ্টা করবেন না। লোকগুলো ফোন রেখে দেওয়ার সাথে সাথেই আহনাফ আলভির দিকে চেয়ে বলে, অদিতিকে কিডন্যাপ করা হয়েছে। আলভি অবাক কণ্ঠে বলল, কি বলছো তুমি ব্রো? এখন কি করবো আমরা? অদিতিকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না আলভি। তাহলে কি করবো ব্রো? আহনাফ আলভির দিকে চেয়ে কুটিল হাসি দিল। অদিতি ভয়ে জড়সড় হয়ে বসে আছে অজানা কিছু লোকেদের সামনে। ভয়ে আত্মার পানি শুকিয়ে গেছে অদিতির। কাল রাতে প্রিয়তা অদিতিকে ভালো মতো দরজা লক করে ফ্ল্যাটের ভেতরে থাকতে বলে নিজের মায়ের সাথে দেখা করতে চলে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই নিউজ চ্যানেলে আহনাফের কার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে অদিতি থমকে দাঁড়ায়। নিজেকে আর ধরে রাখতে না পেরে অদিতি কান্না করতে করতে তখনই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় অদিতিকে চিনে ফেলে কিছু আগন্তুকরা। দেশের টপ বিজনেসম্যান আহনাফ ওয়াহিদের স্ত্রীকে কিডন্যাপ করতে পারলে তারা অনেক টাকা মুক্তিপণ দাবি করতে পারবে।
তাই তারা অদিতিকে সেই রাতে জোর করে ধরে নিয়ে যায়। বর্তমানে অদিতি ভয় আর আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে। আহনাফ ঠিক আছে কিনা সেটাও অদিতি জানে না ভালো মতো। চোখ দিয়ে অনবরত অশ্রুজল গড়িয়ে পড়ছে অদিতির। কিন্তু অদিতির এই দুশ্চিন্তা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার আগেই আহনাফ টাকার ব্যাগ হাতে নিয়ে কিডন্যাপারদের আস্তানায় প্রবেশ করে। আগন্তুক লোক দুটো উদ্ভট হেসে বলে, আরে আরে, দেশের শীর্ষ বিজনেসম্যান আমাদের এক ডাকেই দেখি চলে এসেছে। আমার স্ত্রী কোথায়? আছে, ওই টিনের ঘরটাতেই আছে, কিন্তু আগে টাকার ব্যাগ আমাদের হাতে দিন। আহনাফ টাকার ব্যাগ হাতে দিতেই কিডন্যাপাররা কথা ঘুরিয়ে ফেলে। অদিতির কাছে যেতে না দিয়ে আহনাফকে উল্টো মারার জন্য প্রস্তুত হয়। আহনাফ ডেভিল হাসি দিয়ে বলে, আহনাফ ওয়াহিদকে এত কাঁচা খেলোয়াড় ভাবছো তোমরা? কিডন্যাপারগুলো উদ্ভট হেসে ছুরি দিয়ে যেই না আহনাফকে আঘাত করতে যাবে তার আগেই আলভি পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। পুলিশকে দেখে ভয়ে পালানোর চেষ্টা করতে থাকে কিডন্যাপাররা। আলভিকে এই দিকটা সামলানোর ইশারা করে আহনাফ দৌড়ে গিয়ে টিনের ঘরের তালা ভেঙে পরিত্যক্ত ঘরটিতে ঢুকে পড়ে। অদিতি ভয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছিল। এতদিন পর অদিতিকে সচক্ষে দেখতে পেয়ে জানে জান ফিরে আসে আহনাফের। আহনাফ অস্ফুট স্বরে উচ্চারণ করে, অদিতি। আহনাফের কণ্ঠস্বর শোনার সাথে সাথে অদিতি চোখ তুলে তাকায়। অদিতির চোখে মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। আহনাফ এক প্রকার ছুটে আসে অদিতির পানে। অদিতির হাতের বাঁধন খুলে দিতেই অদিতি কান্না করতে করতে আহনাফের বুকে ঝাপটে পড়ে। কিচ্ছু হবে না জান বাচ্চা আমার, এই তো আমি এসে পড়েছি তোমার কাছে, এখন আর কোনো ভয় নেই। অদিতিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলে আহনাফ। কপালে গাঢ় চুমু এঁকে দিতে থাকে। খুশিতে কেমন যেন পাগল পাগল লাগছে আহনাফের। অন্যদিকে আলভিকে ধন্যবাদ জানিয়ে কিডন্যাপারগুলোকে পুলিশ ধরে নিয়ে যায়। আহনাফ অদিতিকে নিয়ে পরিত্যক্ত ঘর থেকে বেরিয়ে আসে। আলভি অদিতির দিকে এগিয়ে এসে অস্থির কণ্ঠে শোধায়, ভাবি তুমি ঠিক আছো তো? আর তোমাকে ওরা কিভাবে তুলে নিয়ে গেল? টিভিতে ওনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হসপিটালে যাওয়ার পথে এই লোকগুলো কিভাবে যেন আমাকে চিনে ফেলল, তারপর জোর করে তুলে নিয়ে আসলো এখান থেকে। আহনাফ গম্ভীর গলায় বলল, তোমাকে এখন সবাই চিনবে অদিতি। প্রেস কনফারেন্সে আমি তোমার ছবি দেখিয়ে আমাদের বিয়ের কথা স্বীকার করেছি। অদিতি কিছু না বলে আহনাফের দিকে পিটপিট করে চেয়ে রইল। আলফি ভয়ে শুষ্ক ঢোক গিলে গাড়িতে গিয়ে বসে পড়ল। আহনাফ অদিতির কোমর জড়িয়ে তাকে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর গলায় বলল, কিভাবে পারলে তুমি আমাকে এতটা কষ্ট দিতে? তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে বউ পাখি। আপাতত বাসায় চলো। আহনাফ অদিতির হাত ধরে তাকে গাড়িতে বসিয়ে বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। অদিতি চোখ মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়ে আছে আহনাফের সামনে। আহনাফ নিজের মুখশ্রীতে ইচ্ছে করেই কৃত্রিম রাগ আর গম্ভীরতা বজায় রেখেছে। ড্রয়ার থেকে একটি চিরকুট বের করে অদিতির হাতে ধরিয়ে দিয়ে আহনাফ রাগান্বিত স্বরে বলল, আমার সাথে করা এই ছলনার ব্যাখ্যা দাও। অদিতি রিনরিনে আওয়াজে বলল, আমি এই চিরকুট লিখিনি, এসব কিছু আলভি ভাইয়ার কাজ। ওই রাস্কালের নামটাও মুখে আনবে না। কত বড় সাহস ওই আলভির বাচ্চার! আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে এতদিন, আর তুমিও আলভির এসব ফালতু কাজে সামিল হয়েছ। তুমি কি জানো আমার এই কয়েকদিনে কত যন্ত্রণা হয়েছিল? আমি মরে গেলেই ভালো হতো, তাই না? অদিতির সাথে সাথে আহনাফের মুখ চেপে ধরল। অসহায় কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ, আমার ভীষণ কষ্ট হয়। তাহলে ভাবো আমার কি অবস্থা হয়েছিল এতদিন। পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি আমি। এত অভিমান ছিল তোমার আমার উপর। আমি কি এতটাই খারাপ বউ পাখি? তুমি কিভাবে আমাকে ছাড়া এতদিন থাকতে পারলে? আমার কথা একবারের জন্য কি মনে পড়েনি তোমার? অদিতি চোখ টলমল করে আহনাফের দিকে চেয়ে অভিমানী কণ্ঠে বলল, সব দোষ কি শুধু আমার? আপনার কোনো দোষ নেই। আমি চলে না গেলে আপনি কোনোদিন নিজের জড়তা কাটিয়ে উঠতে পারতেন? আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করতে পারতেন সবার সামনে? তোমাকে বললেও তো তুমি বিশ্বাস করবে না অদিতি। আহনাফ বিছানা থেকে নেমে আলমারিতে রাখা অদিতির জন্য কিনে আনা উপহারগুলো দেখিয়ে বলল, এই যে দেখো, তোমার অভিমান ভাঙানোর জন্য আমি সেই দিন তোমার পছন্দের শাড়ি, লাল রঙের কাঁচের চুড়ি আর লাল গোলাপ নিয়ে এসেছিলাম। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করে নিতাম অদিতি, অনেক আগেই। কিন্তু তুমি কি করলে? আমাকে রেখে চলে গেলে। হৃদয়হীন মানবিক থাকার। আমি হৃদয়হীন হলে আপনি কি? আমি তোমার প্রেমিক পুরুষ। আহনাফের কথা শুনে লজ্জায় রক্তিম আভা ফুটে উঠল অদিতির মুখশ্রীতে। অদিতি আহনাফের সামনে থেকে সরে যেতে নিলে আহনাফ অদিতির হাত টেনে নিজের কাছে নিয়ে আসে। মোহযুক্ত কণ্ঠে অদিতির কানে ফিসফিস করে শুধায়, কোথায় যাচ্ছ বউ পাখি? অদিতি কেঁপে উঠে আমতা আমতা করে বলে, গেস্ট রুমে চলে যাচ্ছি। আহনাফ অদিতিকে টেনে নিজের বুকের মধ্যে আগলে নেয়। আদুরে গলায় বলে, কোথাও যেতে দিব না আমি আমার অদিতিকে। তুমি আমার রুমে, আমার বিছানায়, আমার বুকে থাকবে, বুঝলে? অদিতি মুখ ফুলিয়ে বলে, থাকবো না আমি। আপনি বকা দেন আমাকে, আপনার কোনো জিনিসপত্রে হাত দিতে নিষেধ করেন, আলমারিতে আমাকে কাপড় রাখতে নিষেধ করেন। আর কখনো বকা দিব না আমার বউ পাখিকে। আমার সব কিছু তো তোমারই জান। তুমি আমার পুরো আলমারি নিয়ে নাও। এই রুমের প্রতিটি জিনিসপত্রে শুধু তোমার অধিকার, আমার স্ত্রী অদিতির অধিকার। অধিকার দিলেন তাহলে? অনেক আগেই দিয়েছি, তুমি আসোনি আমার কাছে, রাগ করে দূরে দূরে থেকেছ। আর আপনার হৃদয়ে জায়গা দিতে পেরেছেন আমায়?
অদিতিকে আরো কাছে টেনে নিজের সাথে জড়িয়ে ধরে আহনাফ আদুরে কণ্ঠে বলল, হৃদয়ে জায়গা দিতে না পারলে তোমার জন্য আমার এই বেহাল দশা হতো না। পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াতাম না। তুমি কি এখনো বুঝো না অদিতি, নাকি বুঝেও না বুঝার ভান করে থাকো? অদিতি আহনাফের গালের সাথে গাল মিশিয়ে আহনাফের বুকের সাথে লেপ্টে থাকে। আহনাফ পরম আবেশে চোখ বুজে ফেলে। আমি তোমাকে ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি বউ পাখি আমার। অদিতি আহনাফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ম্লান কণ্ঠে বলল, কিন্তু আমি এখনও আগের মতোই আছি আহনাফ সাহেব। এখন আমার কমিউনিকেশন স্কিল ভালো হয়নি। কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এখন আমি নার্ভাস হয়ে যাই, সঠিকভাবে উত্তর দিতে পারি না। আমার এই আচরণে আপনি কাল আবার বিব্রত বোধ করবেন আমার সামনে। তখন আপনার এই ভালোবাসায় আবার ভাটা পড়ে যাবে। আহনাফ অস্থির হয়ে আবার অদিতিকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। অদিতির মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, না অদিতি, এমনটা আর কোনোদিন আমার মনে হবে না বউ পাখি। আমি আছি না, আমি সব সামলে নিব। এখন কারো কথা আমার কিচ্ছু যায় আসে না অদিতি। আমি তোমাকে গ্রহণ করেছি, ভালোবেসেছি, এটাই সত্যি। আর কখনো আমি আমার ভালোবাসাকে অবহেলা করব না। অদিতি আগের ঘটনাগুলো মনে করে আহনাফের বুকের মধ্যে মুখ লুকিয়ে কান্না জড়িত গলায় বলে, কেউ যদি জানতে চায় আমি আপনার কি হই, তখন কি আবার আমাকে পেইং গেস্ট হিসেবে পরিচয় করাবেন? আহনাফ অদিতির মুখ তুলে অদিতির দুই গালে আলতো করে ছোট ছোট চুমু এঁকে দিয়ে বলে, বলবো তুমি আমার অদিতি, আমার স্ত্রী, আমার জীবন, আমার ভালোবাসা, আমার সবকিছু। তোমার প্রায়োরিটি সবচেয়ে আগে থাকবে আহনাফ ওয়াহিদের জীবনে। তোমাকে আর কখনো অসম্মানিত হতে দেব না আমি, কথা দিলাম। এতদিন দায়িত্ববোধের কারণে আমি এই সম্পর্কের বন্ধনে আবদ্ধ ছিলাম, তবে এখন আমি ভালোবেসে তোমার সকল দায়িত্ব নিলাম অদিতি। এই দায়িত্ববোধ এখন আমার বোঝা না, আমার শান্তি, আমার স্বস্তি। আমি তোমাকে পড়ালেখা করাবো, প্রতিষ্ঠিত হতে সাহায্য করব, কিন্তু আমি তোমার হাত ছাড়তে পারবো না অদিতি। আমি আর কখনো তোমার থেকে আলাদা হতে চাই না। আমি আমার অদিতির সাথে সারা জীবন কাটাতে চাই। আমাকে ক্ষমা করে দাও বউ পাখি, আমার সাথে থেকে যাও সারা জীবনের জন্য প্লিজ। অদিতির চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ল। সেই গম্ভীর রকচটা আহনাফ ওয়াহিদ যে বিয়ের পর থেকে তাকে সহ্যই করতে পারত না, আজ সেই স্বামী নামক রকচটা পুরুষটি তার জন্য উত্তলা হয়ে আছে। তাকে হারানোর ভয় করছে। অদিতি তো এতটা ভালোবাসা পাওয়ার আশা করতে পারেনি কখনো। অদিতি অশ্রুসিক্ত নয়নে আহনাফের বুকে জাপটে পড়ে। আহনাফও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার বউ পাখিকে। অনেক হয়েছে, আর কান্নাকাটি করতে দেব না তোমায়, দেখি কান্না বন্ধ করো। অদিতির চোখের জল মুছে দিয়ে আহনাফ অদিতিকে কোলে নিয়ে বিছানায় বসে বলল। অপলক দৃষ্টিতে চেয়ে রইল তার অদিতির দিকে। আহনাফ আর নিয়ন্ত্রণ করতে পারল না নিজেকে, আঁকড়ে ধরল অদিতির অধৈর্যরা। তার কোমল স্পর্শে যেন সময় থেমে গেল, পৃথিবী এক নিমিষে নিঃশব্দ হয়ে গেল। অদিতির বুকের ভেতর তীব্র এক শিহরণ ছড়িয়ে পড়ল, যেন হারিয়ে যাওয়া কোনো অনুভূতি চিরকাল পরে ফিরে এসেছে। এক মিষ্টি অস্থিরতা এসে ভর করল অদিতির হৃদয় জুড়ে। এতদিন পর মনের মানুষের নৈকট্য পেয়ে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে। এক সুপ্ত অনুভূতির জোয়ারে ভেসে যাচ্ছে দুজন। এই একান্তে তারা যেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যাচ্ছিল একে অপরের মাঝে। কিন্তু তাদের এই সুন্দর মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হল না। বাইরে থেকে দরজার কড়া নেড়ে ডেকে উঠলেন আজমেরি ওয়াহিদ। অদিতি, তাড়াতাড়ি নিচে এসো, তোমার ভাই এসেছে দেখা করতে। আহনাফের তীব্র অনুভূতিতে ভাটা পড়ল, চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। দিল আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করে, আর আসার সময় পেল না তোমার ভাই। অদিতি তাড়াহুড়ো করে আহনাফের কাছ থেকে ছাড়িয়ে নিল নিজেকে। লজ্জায় গাল দুটো রক্তিম আভা ধারণ করল। এক প্রকার দৌড় দিয়ে অদিতি পালিয়ে গেল আহনাফের কাছ থেকে। লিভিং রুমে বসে আছে অদিতির বড় ভাই ইমতিয়াজ। অদিতিকে নিয়ে যদিও তার বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই, তবুও মায়ের অসুস্থতার কারণে অদিতিকে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসতে হয়েছে তাকে। অদিতি তার ভাইয়ের সামনে আসতেই ইমতিয়াজ গম্ভীর গলায় বলল, কোথায় ছিলে এতদিন তুই? তোর জন্য দুশ্চিন্তায় মা কতটা অসুস্থ হয়ে পড়েছে জানিস? অদিতি অবাক নয়নে চেয়ে থাকে তার বড় ভাইয়ের দিকে। একটা বারও তার ভাই জিজ্ঞেস করলো সে কেমন আছে, কেন চলে গিয়েছে। ইমতিয়াজ আরো ধমক দিত অদিতিকে, কিন্তু আহনাফ সামনে এসে পড়ায় আর কিছুই করতে পারল না। আহনাফের দিকে চেয়ে ইমতিয়াজ গম্ভীর গলায় বলল, অদিতিকে বাসায় নিয়ে যাচ্ছে আমি কিছুদিনের জন্য। মায়ের শরীর বেশি ভালো না, অদিতিকে দেখতে চাচ্ছেন বারবার। এই কথা শোনার সাথে সাথে মন খারাপ হয়ে গেল আহনাফের। মাত্রই তো ফিরে পেল সে তার বউ পাখিকে। এখন নাকি তার বউ পাখি চলে যাবে তার বাবার বাড়িতে, আবার বিরহের অনলে পড়তে হবে তাকে। অদিতি আহনাফের দিকে এক পলক চেয়ে তাড়াতাড়ি চলে গেল ব্যাগপত্র গোছানোর জন্য। আহনাফ অদিতির পিছে পিছে রুমে এসে জড়িয়ে ধরল অদিতিকে। তুমি কোথাও যাবে না জান পাখি, অনেক অপেক্ষা করার পর তোমাকে কাছে পেয়েছি আমি। তোমাকে ছাড়া এখন আর থাকতে পারবো না আমি। অদিতি শান্ত কণ্ঠে বলল, মা তো আমারই দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন, কয়েকদিনেরই তো ব্যাপার। মা সুস্থ হলে আমি আবার আপনার কাছে চলে আসব, তাহলে আমিও যাব তোমার সাথে। অদিতিকে সচক্ষে দেখার সাথে সাথেই কান্না জুড়ে দিলেন অদিতির মা আমিনা বেগম। কোথায় চলে গিয়েছিলি তুই মা? এভাবে কেউ পাগলামি করে? আমরা সবাই তোকে নিয়ে কতটা দুশ্চিন্তায় ছিলাম সেই খেয়াল আছে তোর? তুই যদি আহনাফের সাথে আর থাকতে না চাস, থাকতে হবে না তোকে, তবুও নিজের কোনো ক্ষতি করিস না।
আমিনা বেগমের কথা শুনে মাথায় বাজ পড়ল আহনাফের। আহনাফ অস্থির কণ্ঠে বলল, আন্টি আপনি সব কি বলছেন? অদিতি আমার সাথেই থাকবে। অদিতি মিটমিট হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে আছে। আহনাফের এরকম অবস্থা দেখে বেশ ভালোই লাগছে তার। এখন বুঝুক কেমন লাগে। আমিনা বেগম মলিন স্বরে বললেন, অদিতি মা, তুই যেটা চাস সেটাই হবে, আর মনের বিরুদ্ধে তোকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আহনাফ হতভম্ব হয়ে চেয়ে থাকে আমিনা বেগমের দিকে। মনে মনে বলে, অদিতির মা দেখছি উঠে পড়ে লেগেছেন আমার অদিতিকে আমার থেকে আলাদা করার জন্য। অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের দিকে চেয়ে থাকে। অদিতির এই হাসি দেখে রাগে গা জ্বলে ওঠে আহনাফের। চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে রাগে কটমট করতে থাকে আহনাফ। অদিতি শান্ত কণ্ঠে বলে, না মা, আমি ওনার সাথে থাকতে চাই। আমাদের মধ্যে বিদ্যমান মনোমালিন্য দূর হয়ে গিয়েছে। অদিতির কথা শোনার সাথে সাথেই আহনাফের সমস্ত রাগ উধাও হয়ে যায়। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে আহনাফ অদিতির দিকে। অদিতি তার মায়ের দেখাশোনার জন্য তার কাছেই থেকে যায় কিছুদিনের জন্য। অদিতিদের বাসায় রুমের স্বল্পতার কারণে আহনাফকে বাধ্য হয়ে অদিতিকে একা রেখে চলে যেতে হয়। মন খারাপ করে বাসায় ফিরে আসে আহনাফ। শূন্যতায় হাই হুতাশ করতে থাকে সে। এর মধ্যে প্রায় ৩-৪ বার কল করেছে আহনাফ অদিতিকে। আহনাফ আনমনে ভাবতে থাকে, কিভাবে একটা বছরের বেশি সময় আমি তোমাকে নিজের থেকে আলাদা করে রাখতে পারলাম অদিতি? তুমি আমার বাসায় ছিলে, আমার কাছে ছিলে, অথচ তোমাকে আপন না করে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারলাম? অথচ দেখো, এখন আমি নিজেই বিরহের অনলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি। তোমাকে আপন করে পাবার নেশা শরীরের নিউরনে ছড়িয়ে পড়েছে বউ পাখি। তাড়াতাড়ি ফিরে আসো প্লিজ। আমিনা বেগমের শিয়রের পাশে বসে আছে অদিতি। বারবার আহনাফের চিন্তা মস্তিষ্কে উঁকি দিচ্ছে অদিতির। নিজের গলায় পরা লকেটটা হাতে নিয়ে দেখতে থাকে অদিতি। বিয়ের পর আহনাফের কাছ থেকে পাওয়া প্রথম উপহার হচ্ছে এই লকেটটি। অদিতি মিষ্টি হাসি দিয়ে লকেটটির দিকে চেয়ে থাকে। তখন জেদ করে লকেটটি আহনাফের সামনে ধরে না দেখলেও আহনাফ দৃষ্টির আড়াল হলে সারা দিন আহনাফের এনে দেওয়া এই লকেটটি পরে ঘুরে বেরিয়েছে অদিতি। আহনাফ অফিস থেকে বাসায় ফিরলে আবার লকেটটি খুলে ড্রয়ারে রেখে দিয়েছে। এভাবে মান অভিমান করতে করতে কতদিন পার হয়ে গেছে দেখতে দেখতে। ভাবতেই কেমন অদ্ভুত লাগে অদিতির। আহনাফ মন খারাপ করে প্রতিদিন অফিসে যায়, আবার মন খারাপ করে বাসায় ফিরে আসে। অদিতিকে ছাড়া শূন্যতায় খাখা করে হৃদয়। আহনাফ অবাক হয়ে ভাবে, যেই অদিতিকে নিয়ে একসময় তার কোনো মাথা ব্যথাই ছিল না, আজ সেই অদিতির জন্য অস্থিরতায় তার পুরো দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। অদিতির সাথে প্রায় প্রতিদিনই কথা হয় আহনাফের। মাঝে মাঝে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহনাফ অদিতির সাথে দেখা করার জন্য। আজ প্রায় 1 মাস ধরে অদিতি তার বাবার বাড়িতে আছে। অদিতির ভাবি জুই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বাসার প্রায় সব কাজ অদিতিকেই করতে হচ্ছে। আহনাফ অবশ্য অদিতির মায়ের দেখাশোনার জন্য নার্স রাখতে চেয়েছিল, কিন্তু অদিতি রাজি হয়নি। সে নিজেই তার মায়ের যত্ন করতে পারবে। অদিতির সেবা যত্নে আমিনা বেগম এখন প্রায় অনেকটাই সুস্থ। আমিনা বেগমের জোরাজুরিতে অদিতি আজ শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছে। অদিতির সাথে আহনাফের আজও ফোনে কথা হয়েছে, কিন্তু অদিতি ইচ্ছা করেই তার বাসায় ফিরে আসার কথা বলেনি। আহনাফকে অদিতি আজ সারপ্রাইজ দেবে। আজ প্রায় অনেক রাত করে বাড়ি ফিরেছে আহনাফ। বাসায় ফিরলেই মনটা অদিতি করে। অদিতিকে ছাড়া থাকতে দম বন্ধ হয়ে আসে। তাই মনকে অন্যদিকে বিমুখ করার জন্য অফিসের কাজে যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে আহনাফ। তবুও একটা সুপ্ত অনুভূতির কারণে বুকে চিনচিন করে ব্যথা অনুভূত হয়। বাসায় ফিরলে অদিতিকে কল করবে সে। সারা রাত কথা বলে কাটিয়ে দেবে। এটাই এখন রুটিন হয়েছে আহনাফ আর অদিতির। আহনাফ বাসায় এসে সরাসরি রুমে চলে যায়। অন্ধকারাচ্ছন্ন রুমে লাইট অন করারও প্রয়োজন বোধ করে না সে। ডিভানে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে আহনাফ। তখনই অদিতি এসে লাইট অন করে দেয়। সাথে সাথে আলোকিত হয়ে ওঠে চারপাশ। আহনাফ সচকিত হয়ে চোখ খুলে সামনে তাকায়। অদিতি আহনাফের দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। অদিতিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় আহনাফ। বিভোর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। অদিতি আজ খুব সুন্দর করে সেজেছে। আহনাফের এনে দেওয়া লাল রঙের শাড়ি পরেছে। শাড়ির সাথে ম্যাচিং করে 2 হাত ভর্তি কাচের লাল চুড়ি পরেছে। লম্বা রেশমি চুলগুলো খুলে রেখেছে, যা তার কোমল কাঁধে নেমে এসে বাতাসে ভেসে ভেসে অনন্য এক আভাস সৃষ্টি করছে। হালকা মেকআপেও অপরূপ সুন্দর লাগছে আজ অদিতিকে। আহনাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অদিতির দিকে। এক ঘোরের মধ্যে চলে গিয়েছে আহনাফ। কি দেখছেন এভাবে? আমার অদিতিকে। অদিতি দুষ্টু হাসি দিয়ে এগিয়ে এসে আহনাফের চোখের সামনে তুড়ি বাজাতেই সম্বিত ফিরে আহনাফের। আহনাফ অবাক কণ্ঠে শোধায়, 1 মিনিট, কখন এলে তুমি? আজই সকালে এসেছে। আহনাফ ডিভান ছেড়ে উঠে দাঁড়িয়ে অস্থির হয়ে জড়িয়ে ধরে অদিতিকে। কপালে গাঢ় চুমু এঁকে দিয়ে বলে, আমাকে বলনি কেন? আপনাকে সারপ্রাইজ দিলাম। আহনাফ শক্ত করে জড়িয়ে ধরে অদিতিকে। আই মিসড ইউ বউ পাখি। তুমি বললে আমি সকালে গিয়ে তোমাকে নিজের সাথে নিয়ে আসতাম, আর তাড়াতাড়ি বাসায়ও ফিরে আসতাম। কেন করো এরকম আমার সাথে? আমাকে জ্বালাতে খুব ভালো লাগে তোমার, তাই না? অদিতি দুষ্টু হাসি দিয়ে আহনাফের গলা জড়িয়ে ধরে। আহনাফ মিষ্টি হাসি দিয়ে অদিতিকে নিজের কোলে তুলে নেয়। রুমের দিকে তাকাতেই আরেক দফা বিস্মিত হয় আহনাফ।
আহনাফের রুমটা আজ খুব সুন্দর করে ফুল আর লাইট দিয়ে ডেকোরেশন করেছে অদিতি। আহনাফ মৃদু হেসে অদিতির দিকে চেয়ে বলে, তো সারাদিন এগুলো করছো তাই না? অদিতি উচ্ছ্বসিত গলায় বলে, হ্যাঁ, কেমন লেগেছে আপনার? খুব 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 ভালো। আজ মনে হচ্ছে আমার জীবনে আবার শান্তি ফিরে এসেছে। আহনাফ খুশিতে আত্মহারা হয়ে অদিতিকে কোলে নিয়ে ঘুরতে থাকে। অদিতি খিলখিল করে হেসে ওঠে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে থাকে অদিতির দিকে। আর কখনো হারিয়ে যেও না অদিতি, তোমাকে ছাড়া দম বন্ধ হয়ে আসে। হৃদস্পন্দন থমকে দাঁড়ায়। আমি তোমাকে আর কোনোদিন অবহেলা করব না বউ পাখি। ভালোবাসি অদিতি, ভীষণ ভালোবাসি। অদিতিও মিষ্টি হাসি দিয়ে বলল, আমিও ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। আহনাফ গভীর দৃষ্টিতে চেয়ে অদিতিকে নিজের প্রশস্ত বাহুডোরে আগলে নিল। আজ আহনাফ আর অদিতি সম্পূর্ণরূপে খুঁজে পেয়েছে একে অপরকে। সকল জড়তা, অস্বস্তি, মান, অভিমান ভুলে গুরুত্ব দিয়েছে নিজেদের হৃদয়ের অনুভূতিকে। সকল মান অভিমান ভুলে আজ এক হয়ে যাবে আহনাফ আর অদিতি। ভালোবাসার রঙে রাঙিয়ে তুলবে একে অপরকে। যেখানে থাকবে না কোনো অপমান বা অবহেলা। এক নতুন জীবনের পথ চলা শুরু করবে তারা।